চোখের পলকে দেখতে দেখতে দিনগুলো কেটে গেল। বুঝতেই পারলাম না কোথা থেকে প্রায় একটা মাস হুশ করে কেটে গেছে। হাসি মজা ঘোরাঘুরি সব মিলিয়ে দিন যেন কমই পড়ে গেল। এখন মনে হচ্ছে আর 2 দিন বেশি থেকে গেলে মন্দ হতো না, কিন্তু কিচ্ছু করার নেই, ফিরতেই হবে পুরনো ঠিকানায়। আজ ফেরার পালা। এখন ওই সকাল 6:30 পৌনে 7টা মতন বাজে। সকাল সকাল উঠে পড়েছি। আরও 2 দিন আগেই আমি বাপের বাড়ির থেকে এখানে চলে এসেছি। এসে এখন সব লাগেজ ঠাগেজ এখানে প্যাক করে রাখা আছে। সেই একই অবস্থা, ওখান থেকে আসার সময়ও সব লাগেজ প্যাক করে এক সাইডে ডাম্প করে রাখা হয়, আবার এখান থেকেও তাই। এখন ছেলেকে ঘুম থেকে তুলব, তার আগে সারা ঘরটা একবার একটুখানি চোখ বুলিয়ে নিচ্ছি। আবার সেই কতদিন পর আসা, কতদিন পর আবার এই পুরনো ঘরটায় ফিরব। তাই যাওয়ার আগে একবার ভালো করে চারিদিকটা একটু দেখে নিচ্ছি। লাস্ট 2 দিন ধরে এত বৃষ্টি হয়েছে যে রোদের আর মুখ দেখা যায়নি। আমরা তো রীতিমতন টেনশানে ছিলাম যে সকালবেলায় বেরোবো কী করে বৃষ্টি হলে। কিন্তু ভাগ্য ভালো যে আজকে বৃষ্টিটা সকালে উঠেই দেখছি কমে গেছে। মায়ের স্নান কমপ্লিট, একদিকে মা কাচতে দিয়েছে আর একদিকে ছেলের জন্য ভাত বসিয়েছে। আর আমি দেখুন ঘুম থেকে উঠে এখনও চোখ মুখও ধুইনি, বসে গেছি ফোন নিয়ে। এখন ছেলেকে উঠিয়ে ওকে চোখ মুখ ধুইয়ে ফ্রেশ করিয়ে একেবারে স্নান করিয়ে দেব। তারপর আমি স্নান টান করে রেডি হব। এত সকালে কি আর উঠতে ইচ্ছে করে, কিন্তু কি আর করা যাবে, উঠতেই হবে। ছুটি যে শেষ, এবার বাড়ি ফিরে আবার স্কুলের নিয়ম শুরু হবে। লাস্ট 1 মাস প্রায় এত লেট করে উঠে উঠে এখন আর বাবু উঠতে চাইছেন না ঘুম থেকে। স্নান টান কমপ্লিট করে এখন যাচ্ছি ছাদে। মা কিছু জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছে, তার মধ্যে কিছুটা শুকিয়েছে। যেগুলো শুকিয়েছে সেগুলোকে নিয়ে নেব প্যাক করে, আর যেগুলো ভেজা আছে সেগুলো এখানেই থাকবে। বেশ সুন্দর ঝলমলে রোদটা উঠেছে। 2 দিন এত বৃষ্টি দিয়েছে, তারপরে এই রোদটার ভীষণ দরকার ছিল। হাওয়াও দিচ্ছে তার সাথে সাথে। রীতিমতন ভয়ে ছিলাম যে বৃষ্টি হলে যাওয়া খুব প্রবলেমের হয়ে যেত। এই বাচ্চা নিয়ে ব্যাগ নিয়ে সামলানোটা খুব সমস্যার ছিল। চলুন এখন আগে ঘরে গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিই। 9:30টার মধ্যে আমাদের ঘর থেকে বেরোতেই হবে। 11:20 আমাদের ট্রেন শালিমার থেকে। এখান থেকে শালিমার যেতে যেতে প্রায় 1.5 ঘন্টা মতন লেগেই যায়। 9:30টার মধ্যে ঘর থেকে না বেরোলে আর ট্রেন পেতে হবে না। এই যে আমি রেডি হয়ে গেছি, আর এখানে আমার মাঙ্কুছানা হাফ রেডি হয়ে দাঁড়িয়ে আছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন জামা প্যান্টটা ওকে আমি আগে জামা প্যান্টটা পরে নিলাম, না হলে ওকে যদি আগে জামা প্যান্ট পরাই তাহলে সারা ঘরে দৌড়াদৌড়ি করে পুরো জামা প্যান্টে ধুলোবালি লাগিয়ে দেবে, সেটা আর পরে নিয়ে বেরোনোর মতন হবে না। তাই আগে আমি রেডি হয়েছি, তারপর ওকে এখন রেডি করছি। তার মধ্যে আমি লাগেজগুলোকেও বাইরে বের করে দিয়েছি। কাকু আর ড্রাইভার দাদা মিলে লাগেজগুলোকে গাড়িতে সেট করছে, আর এদিকে ওকে আমি রেডি করে বাকি আরেকটু রেডি হওয়া আছে আমার, কারণ ক্রিম ট্রিম এখনও কিছুই মাখিনি। সেগুলো করে একটু ভাত খেয়ে তারপরে বেরোবো। একটু ভাত খেয়েই বেরোবো এখন সকাল সকাল, কারণ তারপরে আর সারাদিনে সেরকম কিছু খাওয়া নেই। একবারে বাড়িতে ঢুকে তারপরে খাবো। সাথে কিছু শুকনো খাবার দাবার নিয়ে নিয়েছি, ওই রাস্তায় ওটুখানেই খাওয়া, বিস্কুট কেক এগুলোই খাবো। আর ওর জন্য মা একবারে খিচুড়ি বানিয়ে নিয়েছে, ওটাই ওকে ট্রেনে খাইয়ে দেবে। ছেলেকে রেডি করিয়ে দিয়েছি, আর আমিও একটু ভাত খেয়ে একবারে চলে এলাম। এখন একটুখানি এই ক্রিমটা মেখে তারপরে বেরিয়ে পড়ব। একটু ময়শ্চারাইজার, একটু সানস্ক্রিন আর একটুখানি লিপস্টিক, আর তার সাথে একটু সিঁদুর। ব্যাস, সারাদিনের জার্নিতে এটাই আমার সাজগোজ। তারপর বেরিয়ে পড়া। ফাইনালি এবার বেরোচ্ছি।
ওইদিকে ওই যে বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, লাগেজ সব সেট হয়ে গেছে। এখন এদিকে শাশুড়িও বেরিয়ে পড়েছে, ছেলেও বেরিয়ে পড়েছে, মা আসছে আর কাকু চারিদিকে বাড়িতে তালা দিচ্ছে, কারণ কাকু আমাদের সাথে স্টেশনে আমাদেরকে দিতে যাবে। তার জন্য ঘরে ভালো করে তালা ঠালা একবারে দিয়ে তারপর আমাদের সাথে যাবে, আমাদেরকে ট্রেনে তুলে দিয়ে তারপরে আবার এই গাড়িতেই ফিরে আসবে। এই যে গাড়িতেও উঠে পড়লাম। প্রতিবারই কাকু আমাদের সাথে যায়, কারণ লাগেজ নিয়ে, বাচ্চা নিয়ে, শাশুড়ি নিয়ে আমি একা সামলে উঠতে পারি না। তাই কাকুর প্রত্যেকবারই এটা ডিউটি থাকে, যখনই এখান থেকে যাই না কেন তখনই কাকু গিয়ে ট্রেনে তুলে দিয়ে আসে। একদম ট্রেনে লাগেজ ঠাগেজ তুলে দিয়ে বসিয়ে দিয়ে তারপর উনি আসে। বেরিয়ে পড়েছি, এখন ওই 9:30 থেকে 9:40 মতন বাজে। মনে হচ্ছে টাইমেই পৌঁছে যাব। এমন একটা বাজে সিচুয়েশনের মধ্যেও যে পড়তে হবে কখনো, সেটা কল্পনারও বাইরে। ভাবতে গেলে এখনও যেন কীরকম একটা গোলমেলে লাগে। সবটা নিমিষের মধ্যে কেমন যেন একটা গন্ডগোল পাকিয়ে গিয়েছিল। আসলে আমাদের ট্রেন ছিল শালিমার থেকে ইস্ট কোস্ট এক্সপ্রেস 11:20-তে। সেই অনুযায়ী আমরা পৌঁছে গিয়েছিলাম শালিমার স্টেশন। উমা, স্টেশনে গিয়ে দেখি ট্রেন ক্যান্সেল। আমার তো মাথায় হাত রীতিমতন। আসলে ট্রেনের টিকিটটা এবার আমি আমার ফোন থেকে করিনি, করেছিলাম রাজীবের ফোন থেকে। আর রাজীবের সারা দিনের এত কাজের মেসেজের সময় কি করে যে ও এই মেসেজটা মিস করে গেছে সেটাও নিজেও জানে না। ওর কাছেও তাই কোনো ইনফরমেশান ছিল না যে আজকের ট্রেনটা ক্যান্সেল হয়েছে। যথারীতি আমিও তাই জানতে পারিনি। আর আমারও ভুল হয়েছিল, সকালবেলায় আমি পিএনআরটা অ্যাড করে হোয়ার ইজ মাই ট্রেনে সব কিছু ঠিক করে দেখে নিইনি। হয়তো এটাই হওয়ার ছিল বলে তার জন্য হয়তো সব কিছু ঠিকঠাক করে আমিও দেখিনি। নাহলে প্রত্যেকবার আমি আগে বেরোনোর আগে হোয়ার ইজ মাই ট্রেনের টিকিট দিয়ে পিএনআর সেট করে রাখি, যাতে সব কিছু একদম চোখের সামনে থাকতে পারে। তার জন্য এইবারই যেন সব কিছু একটা গন্ডগোল হওয়ার ছিল বলেই আমিও কোনো কিছু ঠিক করে করিনি। তারপর তো রীতিমতন গোলমেলে অবস্থা, ছোটাছুটি পুরো শালিমার স্টেশনে, কি করে ট্রেন পাবো, কোন ট্রেনে যাব, কোন ট্রেনে টিকিট আছে, সব কিছু নাজেহাল অবস্থা হওয়ার পরে তারপর রাজীব অনেক দেখে নিয়ে দেখলো আজকেই আবার তৎকালে টিকিট রয়েছে হাওড়া থেকে শতাব্দীতে। তারপর আর কি, ওই হাওড়া থেকে তৎকালে টিকিট করলো শতাব্দীর। আমরাও গাড়ি ব্যাক করে এলাম এখন হাওড়া স্টেশনে। এসে নিয়ে বসে বসে থেকে সময় তো আর কাটে না। কোথায় সেই 11:20 ট্রেন, বাড়ির থেকে বেরিয়েছি 9:30, আর কোথায় এখন ট্রেনে উঠছি প্রায় 3টে বাজে। আমাদের এই ট্রেনটা নর্মালি ছাড়ে হাওড়া থেকে 2:20-তে, কিন্তু আজকে এই ট্রেনটাও প্রচণ্ড লেট করেছে। ট্রেন ঢুকতেও লেট করলো, ছাড়তে ছাড়তে প্রায় 3টে। যাই হোক, ফাইনালি আমরা অনেক যুদ্ধের পরে ট্রেনে উঠতে পেরেছি। কাকু আমাদের ট্রেনে তুলে দিয়ে বেরিয়ে গেছে। এখন আমরাও আমাদের সিটে বসে গেছি, ট্রেনও ছেড়ে দিয়েছে, ফিরছি এখন নিজের জায়গায়। আজকেই লাস্ট, চিন্তা নেই। সারাটা ট্রেনে কি যে ও করছে সেও নিজেও জানে না। চোখে তো কোনো ঘুম নেই, কোনো কিছু করেই তাকে ঘুম পাড়ানো যাচ্ছে না। আর তারপরে এই চেয়ার কার, সে তো আরও অসুবিধার। এই চেয়ার কার নিয়ে, বাচ্চা নিয়ে, বয়স্ক মানুষ নিয়ে জার্নি করা যে কি কষ্টের সে যারা করে তারাই বোঝে। এই একটা কারণের জন্যই আমি চেয়ার কারটাকে অ্যাভয়েড করতে চাই। কিন্তু ওই আসার সময় রাজীবের বায়নাতে বন্দে ভারত করে চেয়ার কারে হলো, আবার যাওয়ার সময় যে চেয়ার কারে উঠবো না সেই আবার আমাকে তাতেই উঠতে হলো। যাই হোক, মাঝখানে ছেলেকে একটু খাইয়ে নিলাম, ওর তো প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। ওকে খাইয়ে দাইয়ে নিয়ে আমরা বসেছি। শতাব্দী ট্রেন ছিল
তো মিলটা ম্যান্ডেটারি ছিল। তো তার জন্য আমাদের কিছু স্ন্যাক্স দিয়েছিল, একটা ভেজ স্যান্ডউইচ, একটু খাস্তা কচুরি আর ওই চিটবাদাম ভুজিয়া এইসবই দিয়েছিল। তো আমরা কোনোটাই সেইভাবে কিছু খাইনি, কারণ ট্রেনের খাবার খেতে না যতই হোক কীরকম যেন একটা লাগে, আমরা খেতে পারি না, তাই আর খাওয়া হয়নি। শুধু ওই শুকনো খাবারগুলো নিয়েছিলাম, ব্যাস ওটাই। আর স্যান্ডউইচ আর খাস্তা কচুরি ওগুলো আর কিছু খাওয়া হয়নি। দেখতে দেখতে অনেকটা পথই পেরিয়ে গেছি, অনেকক্ষণ চলেও এসছি। আর এইদিকে অনেক কষ্টের পরে ছেলেকে একটু ঘুম পাড়ানো গেছে। মা ওকে মায়ের গায়ের ওড়নাটা দিয়ে ঢেকে দিয়েছে, কারণ লাগেজ তো সেই ওপরে, ওখানে চাদর রয়েছে, কিন্তু ওটা আর নামিয়ে চাদর বের করাটা পসিবল নয়, তাই ভূতের মতন ওকে ঢেকে দিয়েছে সাদা ওড়না দিয়েই। আর কি করবে, তার সাথে সাথে মাও একটু ঘুমিয়ে পড়েছে। প্রায় আমরা চলে এসেছি। এই যে সব লাগেজ টেনে টেনে আমি বাইরেটায় নিয়ে এসেছি, নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছি এখানে। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ঢুকে যাবে স্টেশনে। রাজীব এসে দাঁড়িয়ে আছে, ওকে আগের থেকেই বলেছি এসে দাঁড়িয়ে থাকতে, না হলে লাগেজ নামাতে প্রচণ্ড অসুবিধা হয়। যদিও প্রত্যেকবার ও দাঁড়িয়েই থাকে, ও থাকুক বা কাউকে পাঠিয়ে দিক, সেটাও করে। তারপরেও আমিও বলে রাখি আগের থেকে, যাতে ও আগের থেকে এসেই দাঁড়িয়ে থাকতে পারে। না হলে এই বেশিক্ষণ যেহেতু ট্রেন দাঁড়ায় না স্টেশনে, এই লাগেজ নামানো, তারপরে এখান থেকেও প্যাসেঞ্জার উঠবে, আমি একটুখানি টেনশানে প্যানিক হই বেশি, এর জন্য। এই যে চলে এসেছি আমরা স্টেশনে। দেখতে দেখতে ট্রেন ঢুকেও গেল স্টেশনে। আমরা শুধু বলি পাখিরাই নাকি তাদের ডানা মেলে উড়ে এক জায়গার থেকে আর এক জায়গায় মনের ইচ্ছেই চলে যেতে পারে, কিন্তু শুধু পাখিরা কেন বলুন তো, আমরাও তো নিজের ইচ্ছে মতন এক জায়গার থেকে এক জায়গায় নিমিষেই চলে যেতে পারি। এই যে সকালবেলায়ও ছিলাম কলকাতায়, আর এখন চলে এসেছি জাজপুর। আর এসে নিয়ে এটা হচ্ছে আমার এবারের সবচেয়ে বড় সারপ্রাইজ। এক ঝাঁক গোলাপ দিয়ে আমার বর আমাকে স্টেশন থেকেই ওয়েলকাম করেছে। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি আসলে পরে আমার বর আমাকে এক ঝাঁক গোলাপ দিয়ে ওয়েলকাম করবে। যাই হোক, শেষ অবধি আমার বর আমার ইচ্ছেটাকে পূরণ করেছে, তার জন্য তাকে অনেক ধন্যবাদ। আমরা নেমে পড়েছি, ওদিকে কুলি সব লাগেজ নিয়েও এগিয়ে যাচ্ছে, আর ট্রেনটাও ছেড়ে দিয়েছে। একদিকে আমার ছেলে এতদিন পরে পাপাকে পেয়ে পাপার হাত ধরে গুটি গুটি পায়ে আগে আগে চলে যাচ্ছে, আর আমার মাকে দেখুন, সিঁড়ি ভাঙতে তার এখন নাজেহাল অবস্থা হয়ে যায়। এখন আর সে আগের মতন চলতেও পারে না, সিঁড়িও ভাঙতে পারে না, একটু সিঁড়ি ভাঙলেই সে হাঁপিয়ে ওঠে। এই যে রাজীবের অফিসের গাড়ি বাইরেই দাঁড়িয়েছিল, ও আগেই গাড়ি ডেকে নিয়েছিল। ও যদিও এসছে স্কুটিতে, গাড়িটা আসতে লেট করছিল বলে ও স্কুটি নিয়ে আগে আগে চলে এসছে, আর গাড়িটা পরে এসছে। এখন এই লাগেজগুলো গাড়িতে ওরা তুলে দিচ্ছে, তারপর এই গাড়িতে করেই আমরা ফিরব। যদিও আমি আর ছেলে দুজনে মিলে ওর সাথে স্কুটিতে যাব। ও ছেলেকে জিজ্ঞেস করাতে ছেলে বলল আমি তোমার সাথে স্কুটি করেই যাব। আমি বললাম একই যাত্রায় পৃথক ফল আর কেন হয়, আমিও তাহলে তোমার সাথে স্কুটি করেই যাই। স্কুটির হাওয়া খেতে খেতেই বরং যাওয়া অনেক ভালো এই বদ্ধ গাড়িতে যাওয়ার থেকে। আর তার মধ্যে এতদিন পরে দেখা হয়েছে বলে কথা, আর তার সাথে সাথে অনেক কথাও তো জমে আছে। আজকেই তো কত ঘটনা ঘটে গেছে, সেগুলোও সব বলার আছে। বাড়িতে গিয়ে আর বলার হয়তো সময় পাবো না, তার জন্য রাস্তা থেকেই বলা শুরু করব। এর জন্য মনে হলো স্কুটি করে যেতে যেতে গল্পও হয়ে যাবে, স্কুটির হাওয়াও খাওয়া হয়ে যাবে। এই যে চলে এসছি আমরা অ্যাপার্টমেন্টে। ওই যে ওদের গাড়িটা সামনে ঢুকলো আর আমরা তার পেছনেই। এই যে এখন এখান থেকে লাগেজ নামিয়ে চলে এসছি লিফটে করে নিয়ে, এবার ঘরে যাওয়ার পালা। অনেক দিন পর আবার নিজের সাজানো গোছানো ঘরটাতে ফিরে আসা, আবার নতুন করে সব কিছু গুছিয়ে তোলা। চারিদিকে সব কিছু এলোমেলো হয়ে পড়ে রয়েছে, আর আমার ছানা আসতে না আসতেই নিজের গাড়ি নিয়ে পড়ে গেছে। যে যার নিজের জগৎ নিয়ে ব্যস্ত, আর আমি পড়েছি এখন গাছ নিয়ে। মা ওইদিকে একদিকে গাছ দেখছে, আমি একদিকে দেখছি গাছে কোথায় কি হয়েছে।
এই দেখুন মা লঙ্কা গাছ লাগিয়ে গিয়েছিল, কি সুন্দর কয়েকটা লঙ্কা হয়েছে। উচ্ছে গাছেও ফুল এসছিল দেখেছিলাম, এখন দেখছি কিরকম একটা হয়ে গেছে। আর এই যে গোলাপ গাছে গোলাপ ফুটেছে, জবা গাছে কি সুন্দর জবা হয়েছে। বাকি গাছগুলোতে অযত্নে অনেক পোকাও ধরে গেছে গাছগুলোতে। এবার একটু গাছগুলোর যত্ন নিতে হবে। এই দেখুন ঝড়ে গ্যাদা গাছগুলো সব এদিক ওদিক ভেঙে চুরে একাকার অবস্থা হয়ে গেছে। ঠাকুরের এখানে লাইটটাও ও ধরায়নি। এর জন্যই বলে ঘরে যদি মেয়ে মানুষ না থাকে তাহলে মনে হয় ঘরটা এরকম অগোছালোই লাগে। চলুন, এবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। চারিদিকে লাগেজ ঠাগেজ সব চারিদিকে ছড়ানো ছিটানো। এদিকে দুনিয়ার পার্সেল এসছে। এই পার্সেলগুলো কলকাতায় আসার কথা ছিল পুজোর টাইমে, যেটা ভুল করে আমি অ্যাড্রেস এখানে দিয়ে দিয়েছি, তাই এখানে এসে পড়ে রয়েছে। প্রচণ্ড জোর খিদে পেয়ে গিয়েছিল, ঘরে তো আর এখন কিছু খাবার নেই, তাই বেরিয়ে পড়েছি আবার দুজনে মিলে খাবার নিতে। এখন এসছি এখানে একটু রোল নিতে। আমি একটু রোলই খাবো, আমার ওটাই খেতে ভালো লাগে। একটু রোল নেব আর ছেলের জন্য একটু স্যুপ নিয়ে তারপরে বাড়ি ফিরবো। তাহলে আর কি, চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট দিন, নেক্সট আরেকটি ভ্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে আমাকে জানাবেন। তাহলে আজকের জন্য টাটা।